তারা ক্ষমতায় গেলে আমাকে ফাঁসির কাস্টে ঝুলাবেন। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর অধ্যায় কিন্তু শেষ। বঙ্গভবন থেকে তাকে সরিয়ে দিয়ে রাজনৈতিক সমীকরণের প্রথম ধাক্কাটি কিন্তু ইতোমধ্যেই দিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কিন্তু আসল প্রশ্ন হলো, খেলা কি এখানেই শেষ, নাকি এটি কেবল একটি বিশাল নাটকের প্রথম দৃশ্য মাত্র? টপ সিক্রেট খবর হলো, বঙ্গভবনের পতন কেবল শুরু। তারেক রহমানের পরবর্তী মূল টার্গেট এখন আর কেউ নন, বরং স্বয়ং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন প্রিয় দর্শক। শেখ হাসিনার ঘনিষ্ঠ আত্মীয় এবং বিগত রাজনৈতিক উত্তাল দিনগুলোতে ক্ষমতার কেন্দ্রে থাকা সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে সরাতে এবার ব্যাকস্টেজ প্ল্যান একদম তৈরি। খুব শীঘ্রই তাকে বিদেশে কোনো মিশনে রাষ্ট্রদূত কিংবা আন্তর্জাতিক কোনো পদে পাঠিয়ে একটি সেফ এক্সিট বা সম্মানজনক বিদায় দেওয়ার প্রস্তুতি চলছে। কিন্তু কেন হঠাৎ সেনাপ্রধানকে সরানোর এই তোড়জোড়? 2006 সালে সেই কালো ইতিহাস ১/১১ রক্তভেজা ট্র্যাজেডি কি নতুন করে ফিরে এসেছে, নাকি শেখ হাসিনার গোপন চক্রান্ত ব্যর্থ করতে এটি তারেক রহমানের সবচেয়ে মাস্টার মাইন্ড রাজনৈতিক চাল? সম্পূর্ণ রহস্য উন্মোচিত হবে আজকের ভিডিওতে। শেষ পর্যন্তই থাকুন, কারণ আজকের এই হিসেব আপনার চোখ খুলে দেবে। প্রিয় দর্শক, 5 আগস্টের পর থেকে বাংলাদেশের জাতীয় রাজনীতিতে সবচেয়ে বড় রহস্যময় চরিত্র কে ছিলেন? উত্তরটা আপনারা সবাই জানেন, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। যে শেখ হাসিনা তাকে বঙ্গভবনে বসিয়ে গিয়েছিলেন, আওয়ামী লীগের পতন হলেই চুপ্পু কিন্তু বঙ্গভবনে নিজের আসন ঠিকই আঁকড়ে ধরে রেখেছিলেন। ইউনূস সরকার এলেও তাকে আর সরাতে পারেনি, কারণ তার পেছনে শক্ত ঢাল হিসেবে দাঁড়িয়েছিলেন সশস্ত্র বাহিনীর প্রধানরা। কিন্তু তারেক রহমান যখন জনগণের একচেটিয়া রায় নিয়ে ক্ষমতায় বসলেন, তিনি খুব ভালো করেই জানতেন কাটার সিংহাসনে বসে কখনো নিশ্চিন্তে দেশ চালানো যায় না। শেখ হাসিনা যখন দিল্লি থেকে একের পর এক উস্কানিমূলক বার্তা দিচ্ছেন, ডিসেম্বরে দেশে ফেরার হুমকি দিচ্ছেন, তখন রাষ্ট্রপতির মতো মহা গুরুত্বপূর্ণ পদে হাসিনার কোনো ঘনিষ্ঠ লোক রেখে যাওয়ার মানে হলো নিজের বুকেই ছুরি চালানোর সুযোগ করে দেওয়া। ফলে তারেক রহমান এক মুহূর্তও দেরি করেননি। শারীরিক ও মানসিক অসুস্থতার অজুহাতে সসম্মানে চুপ্পুকে সরিয়ে দেওয়া হয়। এটি সাধারণ কোনো পদত্যাগ নয়, এটি তারেক রহমানের রাজনৈতিক বুদ্ধিমত্তার এক বিশাল বিজয়। কিন্তু এরপরেই সামনে এসেছে আসল বাধা, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। জাতীয়তাবাদী শক্তির প্রতিটি সমর্থক ও দেশের মানুষের মনে 2006 সালের স্মৃতি আজও এক বিভৎস ক্ষত হয়ে আছে। দেশনেত্রী বেগম জিয়ার ক্ষমতার মেয়াদ শেষ করে অত্যন্ত বিশ্বাস করে তার মনোনীত রাষ্ট্রপতি ইয়াস উদ্দিন আহমেদকে প্রধান উপদেষ্টা করেছেন। সেই সময় বেগম জিয়ার হাতে তৈরি হওয়া 19 জন সিনিয়র অফিসারকে ডিঙিয়ে যাকে সেনাপ্রধান বানানো হয়েছিল, সেই জেনারেল মইনিউ আহমেদ অবিশ্বাস্য এক কাণ্ড ঘটালেন। কামানের নল আর অস্ত্রের ভয় দেখিয়ে বঙ্গভবন দখল করা হয়েছিল। তখন জারি করা হয়েছিল জরুরি অবস্থা। সেই 1/11 অশুভ শক্তি কেবল ইয়াজ উদ্দিন তত্ত্বাবধায়ক সরকারকে পতনই করেনি, বিএনপি চেয়ারপারসন বেগম জিয়াকে গ্রেফতার করেছিল, জিয়া পরিবারকে ক্যান্টনমেন্টের শহীদ মইনুল রোডের স্মৃতিবিজারিত বাড়ি থেকে নির্মমভাবে উচ্ছেদ করেছিল। সবচেয়ে বড় আঘাতটি এসেছিল তৎকালীন তরুণ নেতা তারেক রহমানের উপর। কারাগারে তার উপর যে পাশবিক নির্যাতন চালানো হয়েছিল, যার কারণে মেরুদণ্ড ভেঙে তিনি টানা 17 বছর প্রবাসে কাটাতে বাধ্য হয়েছিলেন। সে কথা কি জাতি কখনো ভুলতে পারে? তারেক রহমানও ভুলেননি। তিনি জানেন, বর্তমানেও সেনাবাহিনীর ভেতরের একটি কুচক্রী মহল এবং ষড়যন্ত্রকারী আন্তর্জাতিক শক্তি হিসেবে দেশপ্রেমিক বিএনপি সরকারকে টেনে আর নিচে নামাতে প্রস্তুত থাকবে। 2006 সালে মইনিউ আহমেদ যা করেছিলেন, 2026 সালে এসে ওয়াকারুজ্জামান যাতে তার পুনরাবৃত্তি ঘটাতে না পারে, তারেক রহমান এবার আগে থেকে সেই পেছনের পথ বন্ধ করতে যাচ্ছেন। এখন প্রশ্ন আসতেই পারে, ওয়াকারুজ্জামানকে নিয়ে তারেক রহমানের মনে এত সন্দেহ কেন? আসুন সমীকরণগুলো একটু মিলাই। প্রথমত, ওয়াকারুজ্জামান শেখ হাসিনার নিকট আত্মীয়। 5 আগস্ট শেখ হাসিনাকে সামরিক বাহিনীর বিমানে নিরাপদে আশ্রয়ে ভারতে পৌঁছে দেওয়ার জন্য তার ভূমিকা ছিল মুখ্য, অবশ্যই ওয়াকারুজ্জামানের। এটি নিয়ে দেশের সাধারণ মানুষের মনে শুরু থেকেই নানা রকমের প্রশ্ন ছিল। দ্বিতীয়ত, অন্তর্বর্তীকালীন সরকারের পুরো সময় জুড়ে দেশে যেভাবে চরম আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছিল, যেমন অস্ত্রবাজি, হত্যাকাণ্ড, অরাজকতা, সেনাবাহিনীর প্রধান হিসেবে তিনি কি কঠোর হাতে তা নিয়ন্ত্রণ করতে পেরেছিলেন? উত্তর না। দেশবাসী 5 আগস্টের পর ভেবেছিল মইনিউ সরকারের মতো অন্তত আইন শৃঙ্খলা ফিরে আসবে।
কিন্তু সাধারণ মানুষ পেরেছে শুধুই নৈরাজ্য। এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের সমন্বয়ক ও সাবেক উপদেষ্টারাও প্রকাশ্যে অভিযোগ তুলেছেন, সেনা সদস্যের বসে রিফাইন্ড আওয়ামী লীগ বা আওয়ামী লীগ নতুন মোড়কে ফিরিয়ে আনার ষড়যন্ত্র করা হচ্ছে। বাংলাদেশের চরমপন্থার দিকে ঠেলে দেওয়া এবং রাজনৈতিক অস্থিতিশীলতা জিইয়ে রাখার ক্ষেত্রেও একটি মহল তার দিকে আঙুল তুলেছে। আপনি বলুন তো, এত বড় ঝুঁকি নিয়ে কোনো নির্বাচিত জনপ্রিয় প্রধানমন্ত্রী কি একজনকে সেনাপ্রধানের পদে রেখে দেবে বা সেনাপ্রধানের পদে রেখে শান্তিতে ঘুমাতে পারবেন? কখনোই না। তারেক রহমান রাজনীতির মাঠের যেমন পাকা খেলোয়াড়, তেমনি প্রশাসনিক চালগুলোতেও তিনি অনেক বেশি পরিপক্ক। তিনি জানেন কেবল আদেশ জারি করে সেনাপ্রধানকে সরালে প্রতিক্রিয়া হতে পারে, তাই তিনি কাজ করছেন একদম ঠান্ডা মাথায়, রাজনৈতিক কৌশলে। ক্ষমতায় এসেই তারেক রহমান কিন্তু ঘরে বসে থাকেননি। তিনি সরাসরি সেনাপ্রধানের কাছাকাছি গিয়েছেন, সামরিক দরবারে হাজির হয়েছেন, সেনা প্রশিক্ষণ ক্যাম্পে গিয়ে সাধারণ সৈনিকদের সঙ্গে একসঙ্গে বসে খাবার খেয়েছেন। সৈনিকদের সাথে আস্থার, বিশ্বাসের এবং ভালোবাসার একটি গভীর বন্ধনে তিনি কাজ করেছেন। একই সাথে প্রশাসনিক রদবদলও শুরু হয়ে গেছে। ইউনূস সরকারের আমলে বসানো কর্মকর্তাদের সরিয়ে সেনা সদস্যদের এখন দেশপ্রেমিক ও বিশ্বাসযোগ্য অফিসারদের দায়িত্ব দেওয়া হচ্ছে। ডিজিএফআই প্রধান পদ থেকে শুরু করে গুরুত্বপূর্ণ পদে রদবদল করা হয়েছে। সেনাবাহিনীর দ্বিতীয় সর্বোচ্চ পদ অর্থাৎ সিজিএস হিসেবে দায়িত্ব পালন করেছেন অত্যন্ত বিশ্বস্ত ও দক্ষ কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান। রাজনৈতিক কূটনৈতিক সূত্রে জোর গুঞ্জন, ওয়াকারুজ্জামানকে কোনো একটি বন্ধু রাষ্ট্রের রাষ্ট্রদূত বানিয়ে কিংবা জাতিসংঘের কোনো গুরুত্বপূর্ণ মিশনে পাঠিয়ে একটি সম্মানজনক এক্সিট দেওয়া হবে, আর সেনাপ্রধানের দায়িত্ব হস্তান্তর করা হবে জেনারেল মাইনুর রহমানের মতো কোনো নির্ভরযোগ্য এবং দেশপ্রেমিক কর্মকর্তার হাতে। তারেক রহমানের এই সম্ভাব্য সিদ্ধান্তের পেছনে আরেকটি গভীর সমীকরণ লুকিয়ে আছে, আর তা হল সেনাবাহিনীর ভেতরে থাকা তরুণ অফিসার ও সাধারণ সৈনিকদের মনোভাব। দীর্ঘ 15 বছর ধরে দলীয়করণ ও স্বজনপ্রীতির কারণে পেশাদার সেনা সদস্যের মধ্যে যে চাপা অসন্তোষ জমা হয়েছিল, 5 আগস্টের পর তা আরও বেশি তীব্র হয়। সাধারণ সিপাহী থেকে শুরু করে মাঠ পর্যায়ের অফিসাররা চেয়েছিলেন একটি নিরপেক্ষ ও শক্তপোক্ত নেতৃত্ব, যা দেশের অভ্যন্তরীণ শান্তি ফেরাতে কার্যকর ভূমিকা পালন করবে। কিন্তু জোর গুঞ্জন, ওয়াকারুজ্জামানের ঢিলে ঢালা নীতি, সিদ্ধান্তহীনতা সেনা সদস্যদের উপর সাধারণ সৈনিকদের আস্থা অনেকটাই কমিয়ে দেয়। তারেক রহমান অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে এই জনমত, সেনা মনস্তত্ত্ব উপলব্ধি করতে পেরেছেন। তাই কেবল রাজনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতেই নয়, বরং বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারিত্ব, গৌরব ও অভ্যন্তরীণ শৃঙ্খলা ফিরিয়ে আনতেই তিনি একজন সম্পূর্ণ অরাজনৈতিক ও কঠোর পেশাদার সেনাপ্রধান নিয়োগের পথেই তো হাঁটছেন। এটি বাস্তবায়িত হলে শুধু তারেক সরকারের স্থায়িত্ব নিশ্চিত হবে না, বরং যে কোনো বৈদেশিক গোয়েন্দা সংস্থার কলকাঠি নাড়ার পথও চিরতরে বন্ধ হয়ে যাবে। প্রিয় দর্শক, পরিস্থিতি সব মিলিয়ে এখন ভয়ানক জটিল, কারণ দিল্লি থেকে শেখ হাসিনা প্রতিনিয়ত চক্রান্তে জাল বুনছেন। তিনি যখন ঘোষণা দিয়েছেন তিনি মৃত্যুদণ্ডের ঝুঁকি নিয়ে হলেও বাংলাদেশে ফিরবেন, তখন এর পেছনে সামরিক বা আন্তর্জাতিক কোনো শক্তির গোপন সমর্থন রয়েছে বলে ধারণা করছেন অনেকেই। তাছাড়া পঞ্চদশ সংশোধনী বাতিল হওয়ায় অসাংবিধানিক ক্ষমতা দখলের যে কঠোর শাস্তির বিধান ছিল, সেটিও এখন আইনি জটিলতায় শিথিল। ফলে পেছনের দরজা দিয়ে সেনা শাসন বা সামরিক হস্তক্ষেপের সুযোগ আবারও উন্মুক্ত হয়ে গেছে। আন্তর্জাতিক চক্রান্তকারীরা চায় বাংলাদেশে একটি পুতুল সরকার থাকুক, যেন তারা এদেশের ভূরাজনীতিকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে পারে। কিন্তু জাতীয়তাবাদী শক্তি নেতা তারেক রহমান বাংলাদেশের সার্বভৌমত্বকে কারো হাতে বন্ধক দিতে রাজি নন। শেখ হাসিনার প্রত্যাবর্তন চক্রান্ত নস্যাৎ করতে এবং সামরিক শাসন বা 1-11 মতো যে কোনো ষড়যন্ত্রের রাস্তা চিরতরে বন্ধ করতেই বঙ্গভবনের পরিবর্তনের পর এবার সেনা সদরের পরিবর্তনের এই চূড়ান্ত সিদ্ধান্ত। ইতিহাস প্রমাণ করে, সেনাপ্রধান কিংবা সেনাবাহিনী যদি সরকারের পক্ষে না থাকে কিংবা তারা যদি ষড়যন্ত্রকারীর সাথে হাত মেলায়, তবে কোনো সরকারই আর টিকে থাকতে পারবে না। তারেক রহমান 2006 সালের ভুল 2026 সালে পুনরাবৃত্তি হতে দেবেন না। দেশপ্রেমিক সেনাবাহিনী এবং দেশের 16 কোটি মানুষকে সমর্থনকে সাথে নিয়ে তিনি বাংলাদেশের গণতন্ত্র ও রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষা করতে প্রতিজ্ঞাবদ্ধ। শাহাবুদ্দিন চুপ্পুর পর ওয়াকারুজ্জামানের পদত্যাগ এখন সময়ের ব্যাপার মাত্র। বিএনপি সরকারের এই সাহসী, সময়োপযোগী পদক্ষেপকে আপনারা কি মনে হয়? আপনারা কিভাবে দেখছেন? আপনার কি মনে হয় 1-11 এই ছায়া দূর করতে সেনাপ্রধান
সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে সরিয়ে দেওয়াটা তারেক রহমানের সঠিক রাজনৈতিক সিদ্ধান্ত? আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং ছড়িয়ে দিন। সকল দেশপ্রেমিক বন্ধুদেরকে উদ্বুদ্ধ করুন।